আজকে আমি যে ওয়েব সিরিজটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি হিন্দি ক্রাইম থ্রিলার মুভি। মুভিটির নাম শাং। রোজ রাতে মহল্লার অলিগলি থেকে সদ্য যুবতী মেয়েদেরকে কে যেন কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে ও জঙ্গলের মাঝে একটা রুমে হাত পা বেঁধে রেখে নিয়মিত ধর্ষণ করতেছে। রোজ রাতে এত অল্প বয়সী মেয়েরা কোথায় পাচ্ছে, আর এত সহজেই বা কিভাবে কিডন্যাপ গুলো হচ্ছে? কেউ আবার এসব নিয়ে পুলিশ রিপোর্টও করছে না। রহস্যটা কি? এসব নিয়েই এই ওয়েব সিরিজের গল্পটা। তো চলুন কিছু সিন দেখে নিয়ে গল্প শুরু করা যাক। তো হাই, আমি রোমানা। এসআর রোমান এক্সপ্লেন ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। শুরুতেই দেখি রাতের বেলা একটি মেয়ে একা বাড়ি ফিরতেছে। হঠাৎ মেয়েটি ফিল করে কেউ তার পিছু নিয়েছে। মেয়েটি কনফার্ম হওয়ার জন্য পিছন ফিরতেই তো যে মেয়েটি লুকিয়ে এসব ভিডিও করতেছে এর নাম তানিয়া। তানিয়া ভিডিও করতেছে, হঠাৎ তানিয়ার ফোনটা বেজে ওঠে। এই রে, কাম সারছে। তো তানিয়া বুঝে গেছে সে এই ক্রিমিনালের হাত থেকে বেঁচে ফিরতে পারবে না, কিন্তু ক্যামেরাটি যেন ক্রিমিনালের হাতে না যায়, তাই তানিয়া তার ক্যামেরাটা দূরে একটা জায়গায় ছুঁড়ে মেরে আবার পালাতে ধরতেই তানিয়া ক্রিমিনালের কবলে পড়ে যায়। এরপর এই গেল খতম। তো পরের দিন সকালে মুস্কান নামের একটি দরিদ্র মেয়ে বোতল কুড়াতে বের হলে শুধু প্লাস্টিকের বোতল দেখে মন খারাপ করে বলে, কাচের বোতল পেলে অনেক বেশি টাকায় বিক্রি করা যায়, কিন্তু আজকাল কাচের বোতল পাওয়ার সৌভাগ্যই হয় না। এমন সময় মুস্কান হঠাৎ কি যেন দেখতেই চিৎকার দিয়ে তার ছোট বোন ডিম্পলকে বলে, আজকে তো আমাদের ভাগ্য খুলে গেছে, দেখ কতগুলো কাচের বোতল, 2 টাকা পার বোতল হিসেবে বিক্রি করলে আমাদের আধা মাসের খরচ চলে যাবে। কিন্তু ডিম্পল খুশি না হয়ে বলে, মুভিতে দেখি মানুষ ময়লা কুড়াতে গিয়ে সোনা, হীরা, টাকা আরো কত কিছু পায়, আর আমরা বড়জোর কাচের বোতল পাই। এই বলতেই ডিম্পল দূরে পড়ে থাকা ক্যামেরাটা দেখে চিল্লিয়ে ওঠে। তো ডিম্পল ক্যামেরাটা কুড়িয়ে নিলে মুস্কান সেটা হাতে নিয়ে বলে, আরে এটা তো ক্যামেরা। এর মাঝেই মুস্কানের মাথায় আসে কেউ দেখে ফেললে ছিনিয়ে নিবে, তাই মুস্কান সেটা লুকিয়ে ফেলে ও তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ে। এরপর এরা চলে আসে বিচ্ছু নামের একটি ছেলের কাছে, যে ছেলেটি ক্যামেরা ও মোবাইল শপে কাজ করে। এর কাছে আসার কারণ হলো এদের দুজনের একমাত্র বন্ধু হচ্ছে এই বিচ্ছু। আর হ্যাঁ, এই বিচ্ছু আবার মুস্কানকে মনে মনে ভালোবাসে। তো মুস্কান ও ডিম্পল পুরো ঘটনাটা বিচ্ছুকে বললে বিচ্ছু ক্যামেরাটা ঘেটে ঘুটে দেখে বলে, আরে বাপরে, এটা তো অনেক দামি ক্যামেরা। ডিম্পল বলে, আগে দেখ ক্যামেরাটা ঠিক আছে কিনা। বিচ্ছু দেখে ক্যামেরাটা ঠিক আছে ও অন হচ্ছে। এটা দেখে তিনজনই অনেক খুশি, বিশেষ করে ডিম্পল তো মহা খুশি, কারণ তার অনেক বড় স্বপ্ন ফটোগ্রাফার হওয়া, কিন্তু ক্যামেরা কেনার সামর্থ্য তো তার কখনোই হতো না। তো বিচ্ছু দেখে ক্যামেরার মেমোরিতে বেশ কিছু ভিডিও রেকর্ড করা আছে, কিন্তু বিচ্ছু যেই না সেগুলো ওপেন করে এদেরকে দেখাতে যাবে, দেখে ফোল্ডারে পাসওয়ার্ড মারা। তখন বিচ্ছু ও ডিম্পল ভাবে নিশ্চয়ই এটাতে কারো কোনো পার্সোনাল ভিডিও আছে, তাই এরা কোনো ঝামেলায় ফেসে যেতে পারে, এই জন্য পুলিশের কাছে দিয়ে দেওয়া উচিত। কিন্তু মুস্কান ভয় না পেয়ে বলে, আরে এটা তো আর কোনো পিস্তল নয় যে আমাদের কাছে রাখাটা অপরাধ। এটা শুনে সবাই ক্যামেরাটা রাখবে বলেই সিদ্ধান্ত নেয়। তো এদের ক্যামেরা হয়েছে, এই খুশিতে এরা ছবি তোলার জন্য 3জন স্কুটি নিয়ে ঘুরতে বের হয়। সবাই অনেক আনন্দ করছিল। হঠাৎ করে পথের মাঝে বিচ্ছুর স্কুটিটি নষ্ট হয়ে যায়, আর বন্ধুদের তো কাজই হলো এমন পরিস্থিতিতে বন্ধুকে নিয়ে মজা করা, আর সেটাই হয়। ডিম্পল এবং মুস্কান বিচ্ছুর রক্ষামার্কা স্কুটি নিয়ে মজা করতে থাকে। তো যাই হোক, এরপর এরা পাশের একটা ক্যাফেতে আসলে 3জন সেখানে বসে থেকে সফট ড্রিঙ্কস খেতে খেতে নানা হাসি মজা করতে থাকে। আড্ডার মাঝে একটা সময় হঠাৎ ডিম্পল দেখে তাদের দিকে একটি পুলিশের গাড়ি আসতেছে। ডিম্পল তো ভয় শেষ, কিন্তু না, সেই পুলিশগুলোও ক্যাফেতে আড্ডা দিতে এসেছে। তো ক্যাফেতে বসে কনস্টেবল সুশীল রাতের বেলা মেয়েদের এইভাবে নিখোঁজ হওয়ার বিষয়টা নিয়ে আলাপ করছিল। সে বলছিল এটা নিয়ে নাকি টোটাল 8টি মেয়ের নিখোঁজের নিউজ পত্রিকায় ছাপানো হয়েছে, কিন্তু ইন্সপেক্টর বালরাম বিষয়টা কেন জানি সিরিয়াসলি না নিয়ে উল্টো গায়ে এড়িয়ে দিয়ে বলে, কই, আমাদের কাছে তো কেউ কখনো এইসব মেয়ের মিসিং রিপোর্ট করাতে আসেনি, কেউ রিপোর্ট করাতে আসলে তখন দেখা যাবে। আর শালা রিপোর্টারদেরও খেয়ে দিয়ে কোনো কাজ নেই, যত সব ফেক নিউজ ছাপিয়ে মানুষদের ইমোশন নিয়ে বিজনেস করে। কনস্টেবল সুশীল বলে, স্যার ফেক নিউজ না, 8টি মেয়ের মাঝে 3টি মেয়ের কেস আমাদের থানার এরিয়াতেই পড়ে। ইন্সপেক্টর বালরাম বলে, আরে এসব ফেক নিউজ, কোনো মেয়ের নিখোঁজ হয়নি।
রিপোর্টাররা যা মনে আসে এমনি ছাপিয়ে দেয়। সিন কাট হয়ে একটা পাহাড়ি এলাকাতে আসলে আমরা দেখি নিখিল নামের একটি ছেলে এই পাহাড়ি এলাকাতে আসতেছে। কারণটা হলো তার গার্লফ্রেন্ড তানিয়া নিখোঁজ। হ্যাঁ, ঠিক ধরেছেন, মুভির শুরুতে যে তানিয়াকে মারা হলো সেই তানিয়ার বয়ফ্রেন্ড এই নিখিল ও তানিয়া এরা দুজনেই ক্রাইম রিপোর্টার এবং দুজনেই সেম অফিসে জব করে। কিন্তু তানিয়া এখানে একা রিপোর্ট করতে এসেছিল আর রাত থেকে তানিয়ার ফোনটা বন্ধ, সেই সাথে তার কোনো খবরও নেই, যেই কারণে নিখিল হন্য হয়ে তানিয়াকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু তানিয়াকে কোথাও না পেয়ে নিখিল তানিয়ার সাথে শেষ চ্যাটিং থেকে তানিয়ার পাঠানো ভয়েস মেসেজগুলো শুনতেছে আর সেগুলো থেকে ক্লু খোঁজার চেষ্টা করতেছে। তো তানিয়া তার শেষ ভয়েস মেসেজে বলেছে, নিখিল, এই শহরে যে মেয়েগুলো নিখোঁজ হয়েছে সবগুলোর মাঝে আমি কিছু মিল খুঁজে পেয়েছি। এক হচ্ছে মেয়েগুলো সবাই খুবই অল্প বয়সী, মানে সদ্য যুবতী। দুই, সবগুলো মেয়ে সুন্দরী এবং সবগুলো মেয়ে নিখোঁজ হয়েছে, এরপর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি, এমনকি তাদের বডিও পাওয়া যায়নি। তার মানে যে কিডন্যাপ করতেছে সে মেয়েগুলোকে মেরে ফেলছে না, বরং তার কাছে রেখে রোজ এসব বাচ্চা মেয়েগুলোর সাথে খারাপ কাজ করছে। সিন কাট হলে দেখি একজন মহিলা মুস্কান এবং ডিম্পলকে নিয়ে প্রীতি সিং নামের একজন মহৎ মহিলার কাছে এসেছে এবং বলতেছে, প্রীতিজি, এ মুস্কান আর ডিম্পল এরা অনাথ হলেও অনেক হার্ডওয়ার্কিং এবং স্মার্ট, তাই প্লিজ এদেরকে আপনার এই চাইল্ড কেয়ার সেন্টারে ভর্তি করে নিন। আপনার সহায়তা পেলে এরা জীবনে অনেক দূর এগোতে পারবে। প্রীতি খুশি হয়ে বলে, তো মুস্কান ও ডিম্পল, তোমাদের স্বপ্ন কি? ডিম্পল দুম করে বলে ওঠে, আমি ছবি তুলতে অনেক ভালোবাসি, আর আজকে একটা ক্যামেরা। মুস্কান দুম করে কথা ঘুরিয়ে ব্যাপারটা সামলে নেয়। তো প্রীতি খুশি হয়েও বলে, তোমরা আগামীকাল থেকে এখানে নিয়মিত আসিও, আমি তোমার ফটোগ্রাফার হওয়ার স্বপ্ন পূরণ করতে যা যা হেল্পের দরকার করব। এমন সময় মুস্কানের ফোনে বিচ্ছু কল করলে মুস্কান সেখান থেকে সোজা বিচ্ছুর কাছে আসলে বিচ্ছু বলে, ক্যামেরা ফোল্ডারের পাসওয়ার্ড খোলার জন্য টেকনিশিয়ানের কাছে গিয়েছিলাম, কিন্তু তারা খুলতে পারছে না। তারা তো বলতেছে এমন সিকিউরিটি কেউ ক্যামেরাতে তখনই করে যখন ক্যামেরাতে গোপন ভিডিও বা উল্টোপাল্টা ভিডিও থাকে। এটা শুনে ডিম্পল আবার ভয় পেয়ে ক্যামেরাটা পুলিশকে দিয়ে দেওয়ার কথা ভাবলে মুস্কান রাজি না হয়ে বলে, এটা শুধু ক্যামেরা নয়, এটা আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ। আমরা ফটোগ্রাফি শিখবো, এরপরে বিভিন্ন অনুষ্ঠানে ফটোগ্রাফি করে ভালো টাকা ইনকাম করবো এবং এই ময়লা কুড়ানো ছেড়ে দিয়ে ভালো একটা জীবনযাপন করব। ওদিকে তানিয়া যে হোটেলে উঠেছিল নিখিল সেই হোটেলে এসে রিসেপশনিস্টের কাছে তানিয়ার ব্যাপারে খোঁজ করলে সে বলে, ম্যাডাম তো 4 দিন ধরে হোটেলে আসছে না, কোথায় গিয়েছে কিছু তো বলে যায়নি। এটা শুনে নিখিলের টেনশন আরো বেড়ে যায়। রাতের বেলা বিচ্ছু মুস্কান ও ডিম্পলকে নিয়ে একটা ছেলের সাথে দেখা করতে যায়, যে ছেলেটি ক্যামেরার পাসওয়ার্ড খোলার ব্যাপারে ভালো দক্ষ। তো এরা ডিম্পলকে দূরে একটা জায়গায় রেখে ছেলেটির সাথে এসব নিয়ে কথা বলতেছে, আর ওদিকে ডিম্পল খুশিতে একা আপন মনে ক্যামেরা দিয়ে এদিক সেদিক নানা ফটো তুলতেছে। হঠাৎ দেখি কে যেন ডিম্পলকে খাপে খাপে পাওয়ার জন্য ওক পেতে আছে। তো লোকটি সুযোগ বুঝে এই ডিম্পলকে কিডন্যাপ করলো। ঠিক তখনই ডিম্পলের কাছে পুলিশের গাড়ি চলে আসে আর লোকটি পিছিয়ে যায়। ওদিকে ডিম্পল ও পুলিশ দেখে ক্যামেরাটা লুকিয়ে ফেলে। মুস্কান ও বিচ্ছু দৌড়ে ডিম্পলের কাছে আসেও ভাবে এই রে কাম সারছে, পুলিশ এদেরকে ধরতে এসেছে। কিন্তু পুলিশ বলে ওঠে, এত রাতের বেলায় এভাবে ঘোরাঘুরি করা ঠিক নয়, দিনকাল ভালো না, গাড়িতে ওঠো, তোমাদেরকে বাসায় নামিয়ে দিয়ে আসি। এটা শুনে এরা যেন হাঁপ ছেড়ে বাঁচে। ওদিকে এই রাতের বেলা আরো একটি মেয়ে ফোনে কথা বলতে বলতে হাঁটছিল। হঠাৎ দেখি কেউ একজন মেয়েটিকে ফলো করছে। মেয়েটি বুঝতে পারে কেউ তার পিছু পিছু হাঁটছে, তাই মেয়েটি পিছন ফিরে তাকাতেই তো এখন একটু 30-35 সেকেন্ডের জন্য কারেন্ট চলে যাবে। আপনারা এই ফাঁকে ইস্যু করে আসেন আর এই ফাঁকে আমি একটা কাজ সেরে নিই। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরি অ্যাপের অফিসিয়াল পার্টনার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। তাই এক্ষুনি পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স লিখে সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড SRRE ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। পরের দিন দেখি মুস্কান প্রীতির সেই চাইল্ড কেয়ার সেন্টারে আসা শুরু করেছে এবং এনজিওর বাকি সব মেয়েদের সাথে খেলতেছে। তো মুস্কান একদিনেই এখানকার সব মেয়ের ফেভারিট হয়ে গেছে। এটা আবার মঞ্জু নামের এই সেরির সহ্য হয় না। সে গায়ে পড়ে মুস্কানের সাথে ঝগড়া লেগে মুস্কানকে বলে, তোর মা দেহ ব্যবসা করতো, তোর তো জন্মের ঠিক নাই। ব্যাস, এরপর যা হওয়ার তাই শুরু হয়ে যায় চুল ছেঁড়াছেড়ি। এনজিও প্রধান মিসেস প্রীতি এসে এদেরকে থামাচ্ছে। এমন সময় একটি লোক প্রীতির সাথে দেখা করতে আসে। এই লোকটি আসলে এই এনজিওর জায়গার জমির মালিক। প্রীতি এই লোকের থেকে এই জায়গাটা আসলে ভাড়াই নিয়েছে। তো প্রীতি টাকার অভাবে কয়েক মাস থেকে ভাড়া দিতে পারেনি বলে লোকটি প্রীতিকে বলে, এসব এনজিও বন্ধ করে দাও। আর হ্যাঁ, তোমার ভালোর জন্য বলি, আমার পরিচিত একজনের আমেরিকাতে কোম্পানি আছে, তুমি রাজি থাকো তো তোমাকে সেখানে জব পাইয়ে দেই। কিন্তু প্রীতির টাকার কাছে বিক্রি হওয়ার মেয়ে না, তাই সে রাজি হয় না। ও বলে,
প্লিজ আমাকে কয়টা দিন সময় দিন, আমি এই এনজিওর জন্য ডোনেশন ম্যানেজ করবো এবং আপনার সকল বকেয়া ভাড়া পরিশোধ করে দিব। কিন্তু লোকটি কিছুতেই মানছে না। এদিকে গতকাল রাতে যে মেয়েটি কিডন্যাপ হয়েছে তার বাবা থানায় এসে হাত জোর করে কান্নাকাটি করতে থাকে ও পুলিশকে মিসিং রিপোর্ট নিতে বলে, কিন্তু কনস্টেবল পাত্তা না দিয়ে বলে 24 ঘন্টা না হওয়া পর্যন্ত রিপোর্ট লেখানো যাবে না। এটা শুনে মেয়েটির বাবা আরো বেশি কান্নাকাটি শুরু করলে ইন্সপেক্টর বালরাম এসে এটা দেখে লোকটিকে বকাঝকা করে ও বলে, আপনি কি করে নিশ্চিত যে আপনার মেয়েকে কেউ কিডন্যাপ করেছে? হতে পারে আপনার মেয়ে হয়তো কারোর সাথে পালিয়ে গেছে। এমন সময় তানিয়ার বয়ফ্রেন্ড নিখিল ও তানিয়ার মিসিং রিপোর্ট করতে থানায় হাজির। তো লোকটি চলে গেলে নিখিল ইন্সপেক্টরকে বলে, আমি আমার গার্লফ্রেন্ড তানিয়ার মিসিং রিপোর্ট লেখাতে এসেছি। তানিয়া পেশায় একজন রিপোর্টার ছিল। সে মিসিং হওয়ার আগে আমাকে মেসেজে বলেছিল এই এলাকা থেকে কয়েক রাত ধরে রেগুলার মেয়ে মিসিং হচ্ছে, আর প্রতিটি মিসিং কেসের মাঝে সে কিছু মিল খুঁজে পেয়েছিল। এটা শুনে বালরাম কি আরো অ্যাটেনশন দিবে, সে ভালো পাত্তা দেয় না। তখন নিখিল বলে, আমি কিন্তু টিভি রিপোর্টার, আমার এই কেসটাতে গুরুত্ব না দেন তো আমি কিন্তু এটা মিডিয়াতে তুলে ধরবো। এটা শুনে বালরাম কি আরো ভয় পাবে, সে ভালো ভয় পায় না। সে আরো রেগে মেগে নিখিলকে ভিক্ষুকের মতো দূর দূর করে দাঁড়িয়ে দেয়। এদিকে প্রীতি টেনশন করছিল এই প্রতিষ্ঠানে আর্থিক সহায়তার জন্য তার একজন ডোনার লাগবে। এমন সময় সে টিভিতে একটি লোকের ইন্টারভিউ দেখতে পায়। লোকটির নাম মনোহর। এই লোকটি আবার সবসময় অসহায় দরিদ্র বাচ্চাদেরকে পার্সোনাল ভাবে আর্থিক সহায়তা করে থাকে। আর মনোহরের ইন্টারভিউ নেওয়া হচ্ছে কারণ সে নতুন একটা প্রজেক্ট চালু করছে যার নাম হচ্ছে ট্যালেন্ট হান্টিং। মানে যেসব বাচ্চারা অনেক ট্যালেন্টেড বাট টাকার অভাবে তাদের ট্যালেন্টকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারছে না, সেসব বাচ্চাদেরকে খুঁজে খুঁজে বের করে সকল রকম সহায়তা করবে। এটা শুনে প্রীতির মাথায় আসে সে তার এনজিওর জন্য এই মনোহরের থেকে ডোনেশন চাইবে। তো যেই ভাবা সেই কাজ। প্রীতি মনোহরের সাথে দেখা করে তার পুরো বিষয়টা খুলে বলে ও রিকোয়েস্ট করে এই ট্যালেন্ট হান্টিং প্রজেক্টটা যেন তার এনজিও থেকেই শুরু করা হয়, কারণ তার এনজিওতে গরিব বাট অনেক ট্যালেন্টেড এমন অনেক মেয়ে আছে। বাট মনোহর প্রস্তাবে রাজি হলো কিনা সেটা জানা যায় না। সিন চলে আসে মাঝরাতে জঙ্গলের মাঝে নির্জন একটা বাসার ভিতরে, যেখানে দেখি গত রাতে কিডন্যাপ হওয়া সেই মেয়েটিকে এভাবে খাটে বেঁধে রাখা হয়েছে। পরের দিন সকাল হতেই প্রতিদিনের মতো যথারীতি মুস্কান ও ডিম্পল দুই বোন বস্তা নিয়ে বোতল কুড়াতে বের হয় ও বোতল কুড়িয়ে সেগুলো বিক্রি করে কিছু টাকা পায়। ডিম্পল তো মহা খুশি। সিন কাট হলে দেখি মনোহর প্রীতির এনজিওতে এসেছে এবং প্রীতি খুশি হয়ে সব বাচ্চাদেরকে বলতেছে, বাচ্চারা ইনি হলেন মনোহর, ইনি আমাদের এনজিওতে সকল প্রকার সহায়তা করার জন্য ওয়াদা করেছে। এটা শুনে সকল বাচ্চারা হাত তালিয়ে দিলে আমরা দেখি মুস্কান ও ডিম্পলও এসেছে। তো মনোহর সকল বাচ্চাদের উদ্দেশ্যে বলে, তোমরা নিজেকে কখনো ছোট করে দেখবে না, নিজের ট্যালেন্টকে গুরুত্ব দাও ও নিজের স্বপ্ন পূরণ করার পথে হাঁটা শুরু করো। আমি তোমাদের পাশে আছি, তোমাদের কোনো কিছুর অভাব বুঝতে দিব না, এটা আমার প্রমিস। তোমাদের যখনই কোনো কিছুর প্রয়োজন হবে সব সময় আমাকে পাশে পাবে। এইসব শুনে মুস্কান যেন নিজের স্বপ্ন পূরণ হওয়ার একটা আশা খুঁজে পায়। এমন সময় প্রীতি বলে ওঠে, এদের সবার মাঝে মঞ্জু সব থেকে বেশি ট্যালেন্টেড, এর গানের গলা অনেক সুন্দর, তাই মঞ্জুর সিরিয়াল আগে। এটা শুনে মুস্কানের গা জ্বলে যায়। তো প্রীতি মনোহরকে অফিস দেখাতে নিয়ে যায়, আর এইদিকে এ কথা ও কথা থেকে মুস্কান ও মঞ্জুর মাঝে আবারও কথা কাটাকাটি শুরু হয়। তখন মঞ্জু মুস্কান ও ডিম্পলকে অপমান করে বলে, তোদের ট্যালেন্ট নাই, তোরা ট্যালেন্টের মর্যাদা কি বুঝবি? তোদের ট্যালেন্ট তো শুধু ময়লা আবর্জনা থেকে বোতল কুড়ানো। ব্যাস, তারপর যা হওয়ার তাই। শুরু হয়ে যায় মারামারি। এদিকে প্রীতি মনোহরকে অফিস দেখানো শেষ করে বাহিরে আসলে দেখে কি এরা তো পুরো দমে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। প্রীতি তখন রেগে মেগে মুস্কান ও ডিম্পলকে আগামী 1 মাসের জন্য সাসপেন্ড করে। মুস্কান ও ডিম্পল কিছু বলবে বাট প্রীতি ম্যাম কিছুই বলতে না দিয়ে তাড়িয়ে দেয়। এরপর প্রীতি মঞ্জুকে মনোহরের কাছে আনলে মনোহর মঞ্জুকে বলে, প্রত্যেকদিন বিকেল 4টায় আমার বাসায় আসবে, সেখানে গানের টিচার আসবে, সে তোমাকে গান শেখাবে। এই বলে মনোহর গাড়িতে উঠে চলে যায়। সিন কাট হলে দেখি রাতের বেলা মুস্কান ও ডিম্পল পুরোনো বোতলগুলো বিক্রি করে হেঁটে হেঁটে বাসায় ফিরছে। হঠাৎ তারা খেয়াল করে মঞ্জু এই রাতের বেলা কোথায় জানি যাচ্ছে। তো মঞ্জু কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য এরা মঞ্জুকে ফলো করতে শুরু করে। এদিকে ওই সময় দেখি সেই গলি দিয়েই একটা লোক রহস্যজনক ভাবে হেঁটে যাচ্ছে। একটু পর আমরা বুঝতে পারি এটা ইন্সপেক্টর বালরাম। তার একটু পর আবার এটাও বুঝতে পারি অন্য কেউ আবার বালরামকে ফলো করতেছে। তো মুস্কান ও ডিম্পল দেখে মঞ্জু এভাবে লুকিয়ে বের হয়েছে ছেলেদের সাথে বিড়ি টানার জন্য। লাউ ঠেলা। মুস্কান তখন এগুলোর ফটো তুলতে ধরে ও ডিম্পলকে বলে, প্রীতি ম্যাডামকে দেখাবো তার আদর্শ স্টুডেন্ট গোপনে কি করে। এই বলে মুস্কান এদিকে এসবের ফটো তুলতেছে, আর সিন ওদিকে সেই বন্ধু মেয়েটির কাছে গেলে
তো ইন্সপেক্টর বালরাম একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে ফিরতেছে, হঠাৎ ফিল করে আবার কেউ তার পিছু করতেছে, কিন্তু বালরাম পিছন ফিরে তাকালে দেখে লোকটি লুকিয়ে পড়েছে। বালরাম পাত্তা না দিয়ে আবার চলতে শুরু করে, বাট কিছু পথ যাওয়ার পর যখন বুঝতে পারে সেই লোকটি আবার ফলো করতেছে, তখন বালরাম রেগে মেগে পিছন ফিরে পিস্তল তাক করে ও বলে, শালা কে রে তুই, ভালোই ভালোই সামনে আয়, নয়তো আমি খুঁজে বের করি তোর সোজা গুলি করে দেবো, তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছে। তখন লোকটি বেরিয়ে আসলে, ওকে এটা তো দেখি নিখিল। তো নিখিল তার মোবাইলে বালরামকে একটা ভিডিও দেখাতেই বালরামের হাওয়া টাইট হয়ে যায়, কারণ বালরাম একটু আগে যে মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করলো নিখিল সেটা ভিডিও করেছে। তো বালরাম রেগে মেগে নিখিলের মাথায় বন্দুক ধরে বলে, বল কি চাস? নিখিল বলে, আমি চাই আপনি আমার গার্লফ্রেন্ড তানিয়ার মিসিং কেসটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু করেন এবং অতি দ্রুত আমার গার্লফ্রেন্ড তানিয়াকে খুঁজে বের করেন। এছাড়া আরো যেসব মেয়ে মিসিং হয়েছে সেগুলোর ব্যাপারেও ইনভেস্টিগেশন করেন। এই বালরাম তো এইভাবে রাজি হওয়ার কথা ছিল না, বাট মাল ফাটাবাসের চিপায় ফেসে গেছে, তাই বাধ্য হয়ে রাজি হয়ে যায়। পরের দিন কিছু বাচ্চা জঙ্গলের ধারে ক্রিকেট খেলার সময় তাদের বল জঙ্গলে চলে যায়। একটা বাচ্চা বলটা আনার জন্য সেখানে গেলে কিছু একটা দেখে চিৎকার দিয়ে ওঠে। এরপর পুলিশ সেখানে আসলে বুঝতে পারি বাচ্চাটি সেখানে একটা লাশ দেখেছে। ডেড বডিটি ছিল একটা মেয়ের, কিন্তু খুনি সেই মেয়েটির ফেস এমন ভাবে বিকৃত করে দিয়েছে যে চেনা যাচ্ছে না মেয়েটি আসলে কে। এদিকে মনোহর কল করে প্রীতিকে বলে, প্রীতি আমি মঞ্জুর জন্য গানের টিচার ঠিক করেছি, টিচার এসে এসে ঘুরে যাচ্ছে, মঞ্জু আসছে না কেন? এরকম বেয়াদবি আমি কিন্তু একদম পছন্দ করি না। এটা শুনে প্রীতি রীতিমতো টেনশনে পড়ে যায়, কারণ মঞ্জুর তো যাওয়ার কথা, তাহলে সে যাচ্ছে না মানে? এদিকে বিচ্ছু একটা সেলের সাহায্যে ক্যামেরা মেমোরির পাসওয়ার্ড রিমুভ করতে পেরেছে। এটা শুনে মুস্কান ও ডিম্পল অনেক খুশি হয়ে যায় ও মেমোরিতে আসলে কি আছে সেটা দেখার জন্য তাড়াতাড়ি বাসায় চলে যায়। এদিকে নিখিল ইন্সপেক্টর বালরামকে তানিয়ার হোয়াটসঅ্যাপ করা সেই ভয়েস মেসেজগুলো শোনাচ্ছে। ভয়েস মেসেজের একটাতে তানিয়া বলছিল, আমি একজন লোককে শনাক্ত করেছি এবং আমার মনে হচ্ছে কিডন্যাপিং এর পেছনে এই মানুষটি দায়ী, যদিও আমি লোকটির মুখটা দেখতে পারিনি। এরপর নিখিল সেই লোকটিকে কিভাবে ধরতে পারে সেগুলোর কিছু প্ল্যান খুব সুন্দর করে দেখাতে শুরু করে, কিন্তু বালরামের এসবের চুল পরিমাণও ইন্টারেস্টে নাই। সে মোবাইলে হিরো আলম ও রিয়ামনির শর্ট ভিডিও দেখতে ব্যস্ত। তো শর্ট ভিডিও দেখা শেষ হলে বালরাম বলে, ঠিক আছে, তোমার এই প্ল্যান মোতাবেকই আমরা ইনভেস্টিগেশন শুরু করব, এবার যাও। এদিকে মুস্কান, ডিম্পল এবং বিচ্ছু সেই ক্যামেরা মেমোরিতে একটা ভিডিও খুঁজে পায়। ভিডিওতে দেখা যায় তাদের সেই এনজিওতে রাতের বেলা কিছু মেয়েরা খেলাধুলা করছিল। হঠাৎ হুট করে একটি লোক ধীরে ধীরে মেয়েগুলোর দিকে যেতে থাকে। লোকটির ফেস দেখা যায় না, শুধু পিছন দিকটা দেখা যায়। এমন সময় বিচ্ছুর দোকান মালিক চলে আসার ফলে এরা পুরো ভিডিওটি দেখতে পারে না। এদিকে প্রীতি থানায় এসে জানায় যে তার এনজিওর মঞ্জু নামের একটি মেয়ে 2 দিন ধরে নিখোঁজ। এরপর দেখি পুলিশ আশেপাশের দোকানপাটে রাস্তাঘাটে মঞ্জুর ছবি দেখিয়ে লোকদেরকে নানা জিজ্ঞাসাবাদ করতেছে। তো পুলিশ মঞ্জুকে খুঁজতেছে। এমন সময় হঠাৎ ইন্সপেক্টর বালরামের কাছে একটা কল আসলে ওপাশ থেকে কি যেন শুনে বালরাম কিছুটা চমকে উঠে ও নিখিলকে সাথে নিয়ে কোথায় জানি চলে যায়। এদিকে মুস্কান, ডিম্পল এবং বিচ্ছু মিলে একটা নিরিবিলি জায়গায় আসলে বিচ্ছু মুস্কানের ফটো তুলতে থাকে ও মুস্কানের সাথে খুনসুটি করতে থাকে। এটা দেখে ডিম্পল বলে, একটা কথা বলি, তোমাদের দুজনের জুটিটা সেই জমে। মুস্কান বলে, জমবেই তো, সে আমার সবচেয়ে পাক্কা দোস্ত। ডিম্পল বলে, আরে পাগলা, এই জুটি নয়, ওই রকম আলা জুটি, বিচ্ছু ভালোবাসে তোকে। এটা শুনে মুস্কান অবাক হয়ে বিচ্ছুর দিকে তাকালে বিচ্ছুতে ভেবাচাকা খেয়ে যায়। সে কি রিয়াক্ট করবে ভেবে পায় না, তাই সে কথা কেটে দেওয়ার জন্য বলে ওঠে, আরে আমার আগামীকাল বার্থডে, চলো কেনাকাটা করতে হবে। তো এরা সবাই কেনাকাটা করতে আসলে বিচ্ছু ও মুস্কান কেনাকাটা করতে ব্যস্ত হয়ে পড়ে, আর ওদিকে ডিম্পল একা ক্যামেরা দিয়ে নানা ছবি তুলতে মনোযোগী হয়ে পড়ে। এমন সময় দেখি কে যেন ডিম্পলকে ফলো করে ডিম্পলের কাছে আসে। ডিম্পল ভয় পেয়ে পিছনে তাকাতেই দেখে এটা সেই মনোহর স্যার। ডিম্পল তখন খুশি হয়ে মনোহরকে তার তোলা ফটোগুলো দেখিয়ে বলে, এই ফটোগুলো আমি তুলেছি, দেখেন কত সুন্দর হয়েছে। মনোহর সেগুলো দেখে পছন্দ করলে ডিম্পল বলে, স্যার আপনি প্রীতি ম্যামকে বলে আমাদের উপরে সাসপেনশনটা তুলে নিতে বলেন না প্লিজ। ঠিক আছে, আমি দেখতেছি। এই বলে মনোহর স্যার চলে গেল। মুস্কান এসে ডিম্পলের থেকে এটা শুনে অনেক খুশি হয়। এদিকে সিন বালরামের কাছে আসলে কলটা এসেছিল হসপিটাল থেকে। আসলে ক্রিকেট বল আনতে গিয়ে ছোট বাচ্চাটি যে লাশটা পেয়েছে সেটা আর কারো নয়, সেটা মঞ্জুরি ছিল, যা পোস্টমর্টেম রিপোর্ট থেকে নিশ্চিত হওয়া গিয়েছে। এদিকে রাতের বেলা মুস্কান, বিচ্ছু এবং ডিম্পল আইসক্রিম খেতে খেতে বাসায় ফিরছে। এমন সময় এনজিওর একজন মহিলা এসে বলে, তোমাদেরকে প্রীতি ম্যাডাম এখনই ডাকছে। এটা শুনে ডিম্পল এবং মুস্কান খুশি হয়ে যায়, কারণ তারা ভাবতেছে মনোহর স্যার হয়তো প্রীতি ম্যাডামের সাথে কথা বলেছে। তো তারা রাতের বেলায় এনজিওতে চলে আসে, কিন্তু তারা এসে দেখে এখানে অনেক পুলিশ, যা দেখে এরা অবাক হয়। কিন্তু একটুর মাঝে জানতে পারে আসলে মঞ্জুর লাশ মিলেছে। এটা শুনে মুস্কান ও ডিম্পল ভাবে সেই রাতে মঞ্জুকে ফলো করতে গিয়ে এরা যা দেখেছে সেটা পুলিশকে বলবে, কিন্তু তারা সাহস না পেয়ে ভাবে অন্তত প্রীতি ম্যাডামকে বলবে। বাট ম্যামকে সাহস করে বলতে যাবে, এমন সময় কেউ ম্যামকে ডাক দেয় ও ম্যাম চলে যায়। পরদিন দেখি এনজিওতে মঞ্জুর জন্য সবাই শোক পালন করছে। তো প্রীতি ম্যাম বলে, যেহেতু মঞ্জু মারা গেছে তাই সিরিয়াল অনুযায়ী মনোহর স্যারের কাছে এবার অন্য একটা মেয়েকে পাঠানো হবে। এটা শুনে ডিম্পল ও মুস্কান তো মনে মনে দোয়া করতেছে যেন তাদেরকে সিলেক্ট করা হয়, আর সৌভাগ্যক্রমে সেটাই হয়, ডিম্পলকে সিলেক্ট করা হয়। ডিম্পল তো মহা খুশি।
বাট ডিম্পলকে মনোহরের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মনোহরের ড্রাইভার সুন্দর যে আসলে সুন্দরকে দেখতেই কেন জানি মুস্কানের খুশি গায়েব হয়ে যায়। কারণ যেই রাতে এরা মঞ্জুকে চুপি চুপি ফলো করেছিল সেই রাতে এরা অন্য একটা জিনিস দেখেছিল, আর তা হলো তো এই সুন্দর ডিম্পলকে নিয়ে যেতে এসেছে দেখে মুস্কান রীতিমতো ভয় পেয়ে যায়। বাট ডিম্পল বাচ্চা চল, সে এসব কিছুই বুঝছে না। সিন কাট হলে দেখি তো মুস্কান দেখে এটা তার স্বপ্ন ছিল। মুস্কান তখন ছোট বোনের মাথায় আদর করে দিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়ে। পরের দিন দেখি পুলিশ ইনভেস্টিগেশন করার জন্য মনোহরের কাছে এসেছে। তো পুলিশদের সাথে নিখিলও এসেছে। নিখিলের ফোনে অফিস থেকে কল আসলে নিখিল কথা বলার জন্য কিছুটা দূরে চলে যায়। এদিকে মনোহর বলে, হ্যাঁ মঞ্জু আমার কাছে গান শিখতে আসার কথা ছিল, কিন্তু সে 2 দিন পরেও না আসলে আমি প্রীতিকে কল করি। এদিকে হঠাৎ করে নিখিলের নজর আটকে যায় পরিত্যক্ত একটা বাড়ির দিকে। বাড়িটা দেখতেই নিখিল তানিয়ার চ্যাট ওপেন করে দেখে তানিয়া তাকে একবার এমন একটা বাড়ির ফটো সেন্ড করেছিল। তাই নিখিল কৌতূহলী হয়ে সেই বাড়িটার দিকে এগোতে থাকে। তো নিখিল গেটটা খুলে ফেলেছেই এমন সময় পিছন থেকে কে যেন কাঁধে হাত দেয়। আমরা দেখি এটা সেই সুন্দর। সুন্দর বলে, স্যার এটা কেন খুলছেন? এটা তো স্টোর রুম, আর এদিকে না বলে আসবেন না, কারণ এই জঙ্গলের ভিতর অনেক ভয়ানক প্রাণী থাকে। এই বলে সুন্দর নিখিলকে ডেকে নিয়ে আসলে বালরাম সুন্দরকে দেখে বলে, মনোহরজি এই লোকটাকে? মনোহর বলে, ও সুন্দর, আমার ড্রাইভার। বালরাম তখন সুন্দরকে নানা প্রশ্ন করে, যেমন মঙ্গলবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত আপনি কোথায় ছিলেন? মনোহর বলে, বাংলোর পিছনে একটা কটেজ আছে, আমি সেখানেই ছিলাম। এমন সময় থানা থেকে খবর আসে যে একটি মেয়ে মার্ডার হয়েছে। এটা শুনে বালরাম তাড়াহুড়ো করে চলে যায়। আর তখন সুন্দর কাকে জানি কল করে বলে, মনে হয় ইন্সপেক্টর বালরামের আমার উপর সন্দেহ এসেছে, তাই আমি ওর ফুল ইনফরমেশন চাই। আর হ্যাঁ, যদি পরিস্থিতি বেশি খারাপ হয়ে যায় তাহলে আমি বলার সাথে সাথে ওকে খতম করে দিবে। এদিকে মুস্কান ডিম্পলকে আটকাচ্ছে। সে ডিম্পলকে মনোহরের কাছে ফটোগ্রাফি শিখতে পাঠাবে না, কারণ সেখানে সুন্দর থাকে। কিন্তু ডিম্পলের স্বপ্ন ফটোগ্রাফার হওয়ার, আর এই স্বপ্নটা পূরণ করতে মনোহর স্যারই একমাত্র সম্বল। তাই ডিম্পল জিদ ধরেছে, সে যাবেই। তারপর আর কি, শেষমেশ মুস্কান ডিম্পলের সাথে ঝগড়া বেঁধে যায়। ডিম্পলকে কিছুতেই বোঝাতে না পেরে রাগ করে বের হয়ে যায়। তো ডিম্পল মনোহরের কাছে এসেছে এবং মনোহর ডিম্পলকে ফটোগ্রাফি শেখাতে ফটো তোলার নানা বিষয় নিয়ে জ্ঞান দিচ্ছে। ডিম্পল খেয়াল করে বাহিরে সুন্দর কার সাথে জানি ফোনে কথা বলে আশেপাশে কই জানি চলে গেল। এটা দেখে ডিম্পল কি যেন ভেবে মনোহরকে বলে, স্যার আমি একটু ওয়াশরুম থেকে আসি। এই বলে ডিম্পল ওয়াশরুমের বাহানায় বাহিরে চলে আসে ও লুকিয়ে লুকিয়ে সুন্দরকে ফলো করতে শুরু করে। তো এই বুঝি ডিম্পল ধরা পড়লো। এমন সময় মনোহর সুন্দরকে ডাক দিলে সুন্দর চলে যায়, আর ডিম্পল যেন মরতে মরতে বাঁচে। তো ডিম্পল মনোহর স্যারের কাছে ফিরে এসে আবার নর্মাল ভাবে ক্লাস করতে শুরু করে। ক্লাস শেষে ডিম্পল বাসায় না ফিরে বরং সুন্দরকে ফলো করতে থাকে ও রাতের বেলা লুকিয়ে লুকিয়ে সুন্দরের ফটো তুলতে শুরু করে। সুন্দর একটা পরিত্যক্ত বাসাতে ঢুকে পড়লে ডিম্পল সেই বাসার জানালে এসে ভিতরে উকি মারতে থাকে। ওদিকে মুস্কান ডিম্পলের রাগ ভাঙানোর জন্য বাহির থেকে চকলেট কেক কিনে বাসায় ফিরে দেখে ডিম্পল এখনো বাসায় ফেরেনি। এটা দেখে মুস্কান বিচ্ছুকে বলতেছে, এত রাত হয়েছে ডিম্পল এখনো ফেরেনি কেন? কোনো অঘটন হলো না তো? বিচ্ছু বলে, আরে টেনশন করিস না, বাজারে কোথাও দেরি করছে হয়তো। মুস্কান তখন ডিম্পলের ফোনে কল করে। সিন তখন ডিম্পলের কাছে আসলে দেখি সে এখনো সেই পরিত্যক্ত বাসাটার ভিতরে কি আছে সেটা দেখার জন্য চেষ্টা করতেছে।
সুন্দর ডিম্পলকে দেখতে পেতেই ধাওয়া শুরু করে। এদিকে মুস্কান কল করে যাচ্ছে, বাট সেই থেকে ফোন অফ পাচ্ছে, যা দেখে মুস্কান রীতিমতো টেনশনে পড়ে যায়। সিন ডিম্পলের কাছে আসলে দেখি সে এখনো দৌড়ে যাচ্ছে আর পিছন পিছন সুন্দর ধাওয়া করে যাচ্ছে। তো ডিম্পলের ফোনে কল ঢুকলো, বাট আবার অফ দেখাচ্ছে। এটা দেখে মুস্কান বুঝে যায় ডিম্পল হয়তো বিপদে পড়েছে, তাই মুস্কান বিচ্ছুকে নিয়ে ডিম্পলকে খুঁজতে বের হয়। আর এদিকে সিন ডিম্পলের কাছে আসলে দেখি তো ওদিকে সুন্দর মনে হয় ডিম্পলকে মেরেই ফেলেছে, আর এদিকে মুস্কান ও বিচ্ছু ডিম্পলকে খুঁজতে খুঁজতেই সেই এলাকাতেই চলে এসেছে। সিন আবার ডিম্পলের কাছে আসলে দেখি ডিম্পল এখনো মরেনি, সে বাঁচার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছে। এদিকে মুস্কান তন্নতন্ন হয়ে ডিম্পলকে খুঁজে যাচ্ছে। সিন নিখিলের কাছে আসলে দেখি সে কানে হেডফোন দিয়ে তানিয়ার ভয়েস মেসেজগুলো শুনতেছে আর গাড়ি চালিয়ে শহরে তানিয়াকে খুঁজে বেড়াচ্ছে। তো নিখিলের গাড়ি সৌভাগ্যক্রমে সেই রাস্তাতেই চলে আসে যে রাস্তার মাঝখানে সুন্দর ডিম্পলকে মেরে ফেলার চেষ্টা করছে। তখন তো নিখিল সুন্দরকে ধরার আরো চেষ্টা করতো, বাট এদিকে ডিম্পলকে তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে, তাই নিখিল ফিরে এসে ডিম্পলকে হসপিটালে নেওয়ার জন্য কোলে তুলে নেয়। এদিকে মুস্কান ও বিচ্ছু ডিম্পলকে খুঁজতে খুঁজতে মনোহর স্যারের কাছে চলে আসে ও বলে, স্যার ডিম্পল বাসায় ফিরেনি। এটা শুনে মনোহর অবাক হয়ে বলে, ওর ক্লাস তো সন্ধ্যার আগেই শেষ হয়ে গেছে, এতক্ষণে তো ওর বাড়ি যাবার কথা। তো মনোহর সান্ত্বনা দিয়ে বলে, তোমরা টেনশন করো না, আমি পুলিশকে জানাচ্ছি আর আমি নিজেও ব্যাপারটা দেখছি। এদিকে নিখিল ব্যাপারটা পুলিশকেও জানিয়েছে, তাই বালরামও হসপিটালে এসেছে। তো ডক্টর বালরামকে বলে, ডিম্পলের জ্ঞান ফিরতে কমপক্ষে 48 ঘন্টা সময় লাগবে। বালরাম বলে, আমাদের কাছে অত সময় নেই, কে তাকে মারতে চেয়েছিল এই বিষয়টা জানা অনেক জরুরি, তাই যে করেই হোক তাড়াতাড়ি করে ওর জ্ঞান ফেরান। ডক্টর বলে, এটা তো আমাদের হাতে নেই, মেয়েটি অনেক বেশি ভয় পাওয়ার ফলে ট্রমার মধ্যে আছে, তাই জ্ঞান ফিরতে কিছুটা সময় লাগবে। আর হ্যাঁ, জ্ঞান ফিরলে আমি আপনাকে ইনফর্ম করবো। বালরাম কনস্টেবল সুশীলকে বলে, একজন কনস্টেবল এখানে রেখে দাও যে ডিম্পলকে পাহারা দেবে, আর আমি ডিআইজির সাথে কথা বলে প্রত্যেকটা চেকপোস্টে পুলিশ লাগাচ্ছি। আর ফরেন্সিক টিমকে ঘটনাস্থলে পাঠিয়ে দেখো তারা সেখানে কিছু পায় কিনা। এদিকে ডিম্পলের খবরটা পুলিশ মুস্কানকে জানালে মুস্কান, বিচ্ছু ও প্রীতি হসপিটালে চলে আসে। ডিম্পলের এই অবস্থা দেখে মুস্কানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, সে অঝরে কেঁদে যায়। প্রীতি ম্যাম তখন মুস্কানকে সান্ত্বনা দেওয়ার জন্য বাইরে নিয়ে আসে। তো প্রীতি ম্যাম মুস্কানকে বলে, তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবার আনি। এই বলে প্রীতি ফোন কলে কথা বলতে বলতে চলে যায়। মুস্কান কাঁদতে কাঁদতে বিচ্ছুকে বলে, আমাদের বাবা মা কেউ নেই, ডিম্পলের একমাত্র ভরসা আমি, আমার উচিত হয়নি ওকে এভাবে একা ছাড়া, এরপর থেকে আর এক মুহূর্তের জন্য ওকে চোখের আড়াল করব না। তো এরা এদিকে কথা বলতেছে, ওদিকে দেখি সুন্দর কাপড় দিয়ে ফেস ঢেকে হসপিটালে ঢুকতেছে। ये तो
তো মুস্কান সুন্দরের পিছু পিছু চিল্লিয়ে বের হলে প্রীতি দৌড়ে আসে। মুস্কান বলে, ম্যাম খুনি এসেছিল, সে ডিম্পলকে মারার চেষ্টা করছিল। ওদিকে সুন্দর ততক্ষণে হসপিটাল থেকে বেরিয়ে চলে যায়। ডক্টর ডিম্পলের বর্তমান অবস্থা চেক করতে আসলে দেখে ডিম্পল এখনো বেঁচে আছে ও তার কিছু হয়নি। তখন ডক্টর ব্যাপারটা পুলিশকে জানাতে চলে যায়। এদিকে ফরেনসিক টিম রাস্তায় ডিম্পলকে মারার চেষ্টা করার ওই স্থানে একটি ক্যামেরা পেয়েছে, যেটা থানায় আনা হয়েছে। নিখিল ক্যামেরাটায় একটা চিহ্ন দেখে বলে ওঠে, আরে এটা তো তানিয়ার ক্যামেরা। কিন্তু এরা দেখে ক্যামেরাতে শুধু ডিম্পল ও মুস্কানের ছবি। তানিয়া যে ভিডিওগুলো করেছিল সেগুলো কিছুই নেই। বালরাম বলে, সব থেকে বড় প্রশ্ন, এই ক্যামেরাটা মুস্কান ও ডিম্পলের কাছে কিভাবে এলো? এমন সময় বালরামের কাছে কল আসে ও জানানো হয় যে হসপিটালে ডিম্পলকে মারার চেষ্টা করা হয়েছিল। বালরাম সাথে সাথে হসপিটালে আসে ও মুস্কানকে সেই ক্যামেরার ব্যাপারে জিজ্ঞেস করে। মুস্কান ক্যামেরা পাওয়ার পুরো ঘটনাটা খুলে বলে, সাথে এটাও বলে সুন্দর মঞ্জুকে এক রাতে তুলে নিয়ে গিয়েছিল, সেটা আমরা দেখেছি, এবং সেই সুন্দরী আজকে ডিম্পলকে মারতে এসেছিল। এটা শুনে বালরাম কনস্টেবল সুশীলকে বলে, প্রত্যেকটা চেকপোস্টে সুন্দরের ছবি পাঠিয়ে দাও, ও যেন শহর ছেড়ে পালাতে না পারে, যেভাবেই হোক ওকে ধরতে হবে। এই বলে বালরাম সুন্দরকে ধরতে বের হয়। সিন সুন্দরের কটেজে আসলে দেখি সে ফোন কলে কাকে যেন বলতেছে, ঠিক আছে আমি এক্ষুনি পালাচ্ছি। এরপর সুন্দর অন্য কাকে যেন ফোন করে বলে, আমি পালাচ্ছি, আমি এখানকার সকল প্রমাণ লোপাট করে ফেলেছি, পুলিশ এখানে কিচ্ছু পাবে না। ঠিক তখনই পুলিশ গাড়ি কটেজের সামনে পৌঁছায়। তো পুলিশ এসে দরজায় ধাক্কাতে শুরু করলে সুন্দর ফোন কলে থাকা ব্যক্তিকে বলে, পুলিশ এসেছে, আমাকে এক্ষুনি পালাতে হবে, কিন্তু আমি যাব কোথায়? ওপাশে থাকা লোকটি কি যেন বললে সুন্দর বলে, আচ্ছা ঠিক আছে। এই বলেই সুন্দর ফোনটা রেখে পিছনের দরজা দিয়ে পালাতে শুরু করে। নিখিল এটা দেখে ফেললে পুলিশও সুন্দরকে ধাওয়া করতে শুরু করে। তো সুন্দরকে তো পেলো, বাট কে যেন সুন্দরকে আগেই গুলি করে মেরে ফেলেছে। এবার পুলিশ বুঝতে পারে এসব কিডন্যাপিং এর পেছনে সুন্দরের সাথে আরো কেউ জড়িত আছে। তবে এই ব্যাপারে আরো তথ্য পাওয়ার জন্য মনোহরকে আরেকবার জিজ্ঞাসাবাদ করতে হবে। সিন কাট হলে দেখি বালরাম মনোহরের কাছে যাওয়ার জন্য থানা থেকে বের হচ্ছে। এমন সময় মুস্কান এসে বলে, স্যার আমি সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম যেখানে সুন্দর খুন হয়েছিল, তো রাস্তার সাইডে আমি এই মোবাইলটা কুড়িয়ে পেলাম, এটা নিশ্চয়ই সুন্দরের মোবাইল। বালরাম তখন মোবাইলটা সুশীলকে দিয়ে বলে, এক্সপার্ট ডাকো এবং এটার সকল কল ডিটেলস, মেসেজ সহ সব ইনফরমেশন 1 ঘন্টার মাঝে বের করো। সিন কাট হলে দেখি বালরাম মনোহরের কাছে এসেছে এবং মনোহর বলতেছে সুন্দর একটা অজপাড়া গ্রাম থেকে এসেছে, তার মা বাবা অনেক আগে মারা গিয়েছিল, তাই সে বহু বছর যাবত আমার এখানেই কাজ করে, কিন্তু আমি ভুলেও আন্দাজ করতে পারিনি সে এখানে আড়ালে এসব করে, সত্যি আমি অনেক দুঃখিত। এমন সময় কনস্টেবল সুশীল এসে বালরামকে কি যেন বলার জন্য সাইডে ডেকে নিয়ে যায়। ওদিকে হসপিটালে থাকা ডিম্পলের জ্ঞান ফিরেছে। এটা দেখে মুস্কান ও বিচ্ছু পুলিশকে কল করতে থাকে। এদিকে কনস্টেবল সুশীল বালরামকে বলে, সুন্দরের মোবাইলে আমরা কয়েকটি নোংরা ভিডিও ছাড়া আর কোনো ভিডিও খুঁজে পাইনি, আর কল হিস্টোরি চেক করে দেখা গেছে সে গত কয়েকদিনে নিয়মিত একটি নাম্বারে লাগাতার কথা বলেছে, আর সেই নাম্বারটি আর কারণই প্রীতি ম্যাডামের। তখনই সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়ে দেখানো হয় প্রথম যেদিন পুলিশ মনোহরের কাছে এসেছিল ও সুন্দরকে জিজ্ঞাসাবাদ করেছিল, তখন পুলিশ যাওয়ার পর সুন্দর প্রীতিকেই কল করে বলেছিল, মনে হচ্ছে ইন্সপেক্টর বালরামের আমার উপর সন্দেহ এসেছে, তাই আমি ওর ফুল ইনফরমেশন চাই, আর হ্যাঁ যদি পরিস্থিতি বেশি খারাপ হয়ে যায় তাহলে আমি বলার সাথে সাথে ওকে খতম করে দেবে। প্রীতি ভয় পেয়ে বলেছিল, আমি কিভাবে বালরামকে মারবো? সুন্দর বলেছিল, প্রতিটি মেয়ের জন্য তুমি লাখ লাখ টাকা নাও, সো কিভাবে কি করবে সেটা তুমি ভালো জানো। এরপর সেদিন ডিম্পলকে দেখতে হসপিটালে এসে মুস্কান ও বিচ্ছুর জন্য খাবার আনতে যাওয়ার সময় প্রীতি আসলে সুন্দরের সাথেই ফোনে কথা বলছিল। প্রীতি বলে ডিম্পল এখনো জীবিত আছে, কিন্তু সে অজ্ঞান, ডিম্পলের যদি জ্ঞান ফেরে তাহলে আমরা সবাই ফেসে যাব, তাই ওর জ্ঞান ফেরার আগেই তোমাকে ওকে মারতে হবে। আর এটা শুনে আসলে সুন্দর ডিম্পলকে মারতে এসেছিল। এদিকে হসপিটালে মুস্কান যখন পুলিশকে সবকিছু বলে দিয়েছিল, আর সবকিছু শোনার পর পুলিশ যখন সুন্দরকে ধরতে যাচ্ছিল, তখন প্রীতিই সুন্দরকে কল করে বলেছিল, পুলিশ তোমাকে ধরতে কটেজে যাচ্ছে, তাই কটেজ থেকে সকল প্রমাণ লোপাট করে তাড়াতাড়ি পালিয়ে যাও। এইটা কোনো কথা? সেরিটারে কত ভালো মনে করে আসলাম, আর এটা হইলটা কি? তো বালরাম বুঝে যায় এই প্রীতি তাহলে মূল কালপ্রিট। সে এনজিও চালানোর নাম করে অসহায় ও সুন্দরী মেয়েদেরকে কালেক্ট করে, এরপর সুন্দরী মেয়েদেরকে বাছাই করে টাকার বিনিময়ে সুন্দরকে দেয়। এই ভেবেই বালরাম প্রীতিকে গ্রেফতার করার জন্য বেরিয়ে পড়ে। সিন প্রীতির কাছে আসতেই দেখি প্রীতির দরজায় নক পড়তেছে। প্রীতি বুঝে যায় পুলিশ এসেছে, সে তো এবার শেষ, কিন্তু অন্যদিকে পালানোর তো কোনো রাস্তা নেই, তাই প্রীতি উপায় না পেয়ে ভয়ে ভয়ে দরজাটা খুললে দেখে পুলিশ নয় মুস্কান ও বিচ্ছু এসেছে। মুস্কান বলে, ম্যাডাম ডিম্পলের জ্ঞান ফিরেছে, তাই খবরটা দেওয়ার জন্যই আসলাম। বিচ্ছু বলে, আমি আপনাকে অনেকবার কল করেছি, কিন্তু
কিন্তু আপনি ফোন ধরছিলেন না, তাই খুশির খবরটা দিতে চলে আসলাম। প্রীতি বলে ঠিক আছে, আমি একটু পর হসপিটালে যাচ্ছি, এখন একটা কাজ আছে, তোমরা যাও। মুস্কান ভিতরে ব্যাগপত্র গোছানো দেখে বলে আপনি কোথায় যাচ্ছেন? প্রীতি বলে আরে না, এগুলো আমার পুরনো কাপড়, এগুলো দান করার জন্য গোছাচ্ছি, তোমরা হসপিটালে যাও, আমি আসতেছি। এটা শুনে মুস্কান ও বিচ্ছু সেখান থেকে চলে যায়। একটু দূর যেতেই তারা দেখে পুলিশ গাড়ি প্রীতির বাসার দিকে যাচ্ছে। এটা দেখে মুস্কান অবাক হয়েও তারা স্কুটির ঘুরিয়ে আবার প্রীতির বাসার দিকে আসে। এদিকে পুলিশ এসে দেখে প্রীতি অলরেডি পালিয়ে গেছে এবং তার ফোনটা বাসাতেই রেখে গেছে যেন পুলিশ ট্রেস করতে না পারে। বালরাম তখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়তেছে, এমন সময় মুস্কান এসে বলে স্যার আপনারা এখানে? বালরাম বলে তোমরা প্রীতিকে দেখেছো? মুস্কান বলে হ্যাঁ, একটু আগেই তো ট্যাক্সি নিয়ে এদিকে গেল। বালরাম ভাবে প্রীতি বাস স্ট্যান্ডের দিকে গেছে, তার মানে সে বাসে করে কোথাও পালাচ্ছে। তাই পুলিশ টিম বাস স্ট্যান্ডের দিকে চলে যায়। ওদিকে প্রীতি বাস স্ট্যান্ডে এসে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ায়। ঠিক তখনই দেখতে পাই সেখানে পুলিশের গাড়ি চলে এসেছে। এটা দেখে প্রীতি সেখান থেকে পালাতে থাকে। ও একটি দোকান থেকে কাউকে কল করে বলে আমি বাস স্ট্যান্ডে আছি, এখানে পুলিশ চলে এসেছে, যে করেই হোক আমাকে এখান থেকে বাঁচাও। হোয়াট? এই কিডন্যাপিং এ তো শুধু সুন্দর আর প্রীতি জড়িত। সুন্দর তো মারা গেছে, এখন বাকি আছে শুধু প্রীতি। তাহলে প্রীতি আবার কাকে এসব বলতেছে? তাহলে কি প্রীতি আসল মাস্টার মাইন্ড নয়? তো প্রীতি যার সাথে কথা বলছিল লোকটি প্রীতিকে কোথাও যেতে বলে। প্রীতি বলে ঠিক আছে, আমি সেখানেই আসতেছি। এই বলে প্রীতি বাস স্ট্যান্ডের একটা ওয়াশরুমে ঢুকে পড়ে। এদিকে পুলিশ চিরুনি তল্লাশি করেও প্রীতিকে খুঁজে পাচ্ছে না। হঠাৎ ওয়াশরুম থেকে একটা মেয়ের চিৎকার ভেসে আসে। পুলিশ সাথে সাথে দৌড়ে সে ওয়াশরুমে আসলে দেখি একে প্রীতির হাতে চাকু এবং তার হাত কাটা। তার মানে সে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। বালরাম বলে সে নিজেকে মারেনি, অন্য কেউ তাকে মেরেছে। এই বলে বালরাম আসল কালপ্রিটকে খোঁজার জন্য আশেপাশে তাকালে সেখানে একটি গ্যাস লাইট পড়ে থাকতে দেখে। বালরাম সেটা তুলে নিয়ে বলে খুনি তাড়াহুড়োই মস্ত বড় একটা ভুল করে গেছে। নিখিল গ্যাস লাইটটা দেখে বলে আরে এটা তো। বালরাম বলে হ্যাঁ ঠিক ধরেছ, সেই এসবের মূল মাস্টার মাইন্ড। তখনই সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখি এই গ্যাস লাইটারটা আসলে এরা মনোহরকে ইউজ করতে দেখেছিল। এইটা কোনো কথা? এই মালটার মাঝে এই কাম ভাবা যায়? মানে মেয়েগুলোকে সুন্দর ভোগ করতো না, ভোগ করতো মনোহর। সুন্দর তো জাস্ট ব্যাপারগুলো হ্যান্ডেল করতো। তাই পুলিশ টিম এবার মনোহরকে ধরার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু তারা মনোহরের বাংলোতে আসলে দেখে মনোহর নেই। তখন আমরা দেখি এই সময় মনোহর গাড়ি চালিয়ে কোথায় জানি পালাচ্ছে। তখন সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়ে দেখানো হয় পুলিশ মনোহরকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সুশীল যখন বালরামকে সাইডে নিয়ে গিয়ে সুন্দরের কল হিস্টোরিতে প্রীতির নাম্বার পাওয়ার ব্যাপারে বলছিল, তখন মনোহর সেটা লুকিয়ে শুনে ফেলেছিল। এরপর মনোহরই প্রীতিকে কল করে বলেছিল প্রীতি তুমি তাড়াতাড়ি শহর ছেড়ে পালিয়ে যাও, আর হ্যাঁ কার বা ট্যাক্সিতে করে নয়, কোনো এক বাসে করে যাও। এই বলেই মনোহর কলটা কেটে দিলে প্রীতি এরপরই পালানোর জন্য রেডি হয়েছিল। আর হ্যাঁ, এই মনোহরই প্রীতিকে ওয়াশরুমে ডেকেছিল। এরপর প্রীতি ওয়াশরুমে আসলে এই মনোহরই প্রীতিকে মেরে ফেলেছিল। এবং ওই মনে আছে ওই যে সুন্দর পালানোর আগে কাকে যেন কল করে বলছিল কোথায় পালাবো, তো সেটাও আসলে মনোহরই ছিল। আর মনোহর জঙ্গলের যে রাস্তা দিয়ে সুন্দরকে পালাতে বলেছিল, সুন্দর সেই রাস্তায় চলে আসলে এই মনোহরই সুন্দরকে মেরেছিল। এদিকে মনোহর শহর ছেড়ে পালানোর জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু প্রতিটা রোডে পুলিশ চেকপোস্ট বসিয়েছে, যার ফলে সে পালাতে ব্যর্থ হয়ে জঙ্গলের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করে। বাট পুলিশ সেখানেই তার পিছু করে ও মনোহর স্যারেন্ডার না করলে অবশেষে বালরাম মনোহরকে ধরার জন্য মনোহরের পায়ে গুলি করে। এরপর বালরাম মনোহরকে বলে বল তুই কেন এমনটা করেছিস। তখন মনোহর বলে এই ঘটনাগুলো শুরু হয়েছিল 6 বছর আগে, যখন আমার স্ত্রী মারা যায়। অল্প বয়সী মেয়েদের আমার শুরু থেকেই পছন্দ ছিল, তাই আমি সুন্দরের সাহায্যে ধর্মশালার ছোট ছোট মেয়েদের কিডন্যাপ শুরু করি। কিন্তু শুরুতে কাজটা অনেক কঠিন ছিল, তবে কাজটা আরো সহজ হয়ে যায় যখন প্রীতি আমার কাছে সাহায্য চাইতে আসে। আমি তাকে অফার করি যে সে আমাকে মেয়ে দিবে আর আমি প্রতিটি মেয়ের বিনিময়ে আমি তাকে লাখ লাখ টাকা দেব। প্রীতি এতে রাজি হয় না। অবশেষে সুন্দর গোপনে প্রীতির একটি নোটস ভিডিও করে ফেলে, যেটা দেখিয়ে সুন্দর তাকে ব্ল্যাকমেইল করে আমার কাছে সুন্দর মেয়েদেরকে পাঠাতে রাজি করে। এসব শুনে নিখিল বলে আমার গার্লফ্রেন্ড তানিয়ার সাথে কি করেছিস? তানিয়া কোথায়? মনোহর বলে সেদিন রাতে আমি যখন একটি মেয়ের সাথে জোর জবরদস্তি করছিলাম, তখন তোমার গার্লফ্রেন্ড লুকিয়ে সেটি ভিডিও করে ফেলেছিল। তখন তাকে মারা ছাড়া আমার হাতে আর কোনো অপশন ছিল না। এটা শুনে নিখিল কষ্টে ভেঙে পড়ে, বাট কি আর করার। পুলিশ মনোহরকে অ্যারেস্ট করে নিয়ে যায় আর এই ওয়েব সিরিজটি এখানে শেষ হয়ে যায়। আমি বেশ কিছুদিন আগে এই নায়িকার একটা ওয়েব সিরিজ এক্সপ্লেইন করেছিলাম, যেটির স্টোরি এমন এক জায়গায় এসে শেষ হয়েছিল যে সবাই অস্থির হয়ে কমেন্ট করে যাচ্ছেন পরের পার্ট দেন, পরের পার্ট দেন। যদিও আমি সেই লাস্ট পার্টে বলেই দিয়েছিলাম যে ওইটার দ্বিতীয় সেশন এখনো রিলিজ হয়নি, মানে পরিচালক বাকি পর্বের পার্ট এখনো বানায়নি। তো যেটার পরের স্টোরি এখনো রিলিজ হয়নি সেটা আমি কিভাবে এক্সপ্লেইন করব বলেন? তবে হ্যাঁ, যেদিন ওটার পরের সেশন রিলিজ হবে আমি অবশ্যই এক্সপ্লেইন করব। আর এই নায়িকার গত ওয়েব সিরিজটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, তাই ভাবলাম এই ছেলের আরেকটা ওয়েব সিরিজ এক্সপ্লেইন করি, হয়তো আপনাদের ভালো লাগবে। আর তাই এই সিরিজটা এক্সপ্লেইন করা। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন, তাহলে এই সিরিজের আরো দু একটা মুভি বা সিরিজ এক্সপ্লেইন করব। আর একটা কথা, যারা
সায়ারা মুভি এক্সপ্লেন চেয়ে রিকোয়েস্ট করে যাচ্ছেন তাদেরকে বলি, অলরেডি 3-4টি চ্যানেল সায়ারা মুভি এক্সপ্লেন করেছে এবং তাদের অনেক ভিউ হয়েছে, তাই আমি এক্সপ্লেন করলে ভিউ হবে না, কেউ দেখতে চাইবে না। তাই এই ভিডিওর কমেন্টে সায়ারা মুভির এক্সপ্লেন চেয়ে যদি 1000 কমেন্ট আসে তাহলে সায়ারা মুভি এক্সপ্লেন করব পাক্কা, নয়তো নয়। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।